প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো টাইম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তন্নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত নৃশংসতার দলিল সংরক্ষণ করবেন বর্তমান সরকার, এমনটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই আজ আমাদের আলোচনার বিষয় শেখ হাসিনার নৃশংসতা। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন এহসান মাহমুদ, সাংবাদিক এবং কথা সাহিত্যিক, ট্রাস্টি বোর্ড সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে প্রথমে জানতে চাই, যে আমরা বলছিলাম যে শেখ হাসিনার যে নৃশংসতা সেগুলো সংরক্ষণ করা হবে দলিল হিসাবে, এটি কি বিচার প্রক্রিয়ার জন্য করা হবে নাকি জাতির জন্য, ভবিষ্যৎ সময়ে জাতি যেন দেখতে পারে সেজন্য, কি মনে করেন আপনি? প্রথমত তো একটা বিচার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, কেন বিচার তো হতে হবে। কেউ যদি কোনো নৃশংসতা করে, নিষ্ঠুরতা করে, গুম খুন, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিচারের সম্মুখীন হতে হবে যারা এগুলোর সাথে জড়িত আছেন, সেটা শেখ হাসিনা হন বা অন্য যে কোনো রাজনৈতিক নেতা হন, অথবা প্রশাসনের লোকজন থাকতে পারে, পুলিশের থাকতে পারে, বা অন্য কোনো এজেন্সির লোকজন থাকতে পারে। সুতরাং তাদের ব্যাপারে এই তথ্যগুলো সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, এটা বিচার কাজে সহায়ক হবে। আরেকটা হলো যে এগুলো লিপিবদ্ধ করতে হবে। আমাদের জাতির ইতিহাসে আমরা খুব বেশি যে ডকুমেন্টেশন করি এবং লিপিবদ্ধ করি এরকমটার প্রমাণক নাই। আছে কিছু লিপিবদ্ধ হয় এবং সেটা নিয়ে অনেক কথা হয়, বিতর্ক হয়। সেই জন্য ওই লিপিবদ্ধ করার কাজটা যদি মনে থাকতে করি আমরা, মানে সকলের মনে আছে বা আমরা সকলকে পাচ্ছি এখন সামনে, কারো যদি কোনো প্রমাণক মনে হয় যে এটা অসত্য, তিনি যেন বলতে পারেন যে এটা সত্য নয়, অথবা কারো যদি মনে হয় যে এটা সম্পূর্ণ প্রমাণক না বা পূর্ণাঙ্গ তথ্য না, তাহলে তিনি তথ্য দিতে পারেন। তো সেইভাবে লিপিবদ্ধ করার কাজটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ করেছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইসের সঙ্গে এবং তখন তিনি এই কথাটি বলেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জাতিসংঘ একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে জুলাই আগস্টে যে আন্দোলনের সময় গণহত্যাগুলো হয়েছে বা সামগ্রিক বিষয়বস্তু নিয়ে। সেই প্রতিবেদনটি সম্পর্কে আপনি কি বলবেন? নিশ্চয়ই আপনি সেই প্রতিবেদনের রিপোর্ট দেখেছেন। আপনি তো বলে ফেললেন অলরেডি, সেটা প্রাথমিক প্রতিবেদন। সুতরাং প্রাথমিক প্রতিবেদন কোনো চূড়ান্ত প্রতিবেদন না, এবং এই প্রাথমিক প্রতিবেদনে অনেক তথ্য আছে যে তথ্যগুলোকে আবার মেলাতে হবে এবং তার জন্য আরও তথ্য সংগ্রহ করতে হবে। এবং সেই প্রাথমিক প্রতিবেদনে কিন্তু শুধু জুলাইয়ের 36 দিনের কথা বলা নেই, 15ই আগস্ট পর্যন্ত বলা আছে। সুতরাং আমি মনে করি যে এই প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে যতগুলো হত্যা হয়েছে, তিনি যেই হন, যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, শিশু, সাধারণ মানুষ, ছাত্র, এমনকি পুলিশ যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের এই ব্যাপারে গভীর তদন্ত করা উচিত এবং তদন্ত করে আপনাকে এটা নিয়ে আসতে হবে সামনে, এবং এটা ডকুমেন্টেশন হতে হবে এবং এটার একটা বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। আপনি তদন্তের কথা বলছেন, ডকুমেন্টেশনের কথা বলছেন, বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন, বিষয়গুলো নিয়ে ফিরবো। এহসান মাহমুদ, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে শেখ হাসিনার যে নৃশংসতা, বিশেষ করে জুলাই আগস্টের কথাই সেখানে বলা হয়েছে এবং বিগত 15 বছরের কথাও সেখানে বলা হয়েছে, 16 বছরের যে ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমে দেখি, এই নৃশংসতার দলিলের গুরুত্ব কতটুকু? আচ্ছা, যে কোনো দলিলের তো একটা দালিলিক ঐতিহাসিক একটা ভিত্তি আছে এবং একটা গুরুত্ব থাকে। আপনি সেটা ওই মানে সভ্যতারই একটা ধারাক্রমে আপনি 100 বছর আগে আপনি কাউকে কোনটাকে নৃশংস হিসাবে অভিহিত ঘটনাকে আমরা চিহ্নিত করি, কিংবা কোনটাকে আমরা মহানুভব কিংবা দয়ালু ঘটনা হিসাবে ইতিহাসে আমরা এখন বিচার করি। হ্যাঁ, যেমন চেঙ্গিস খানের ঘটনা, হালাকু খানের ঘটনা আমরা এখন যেমন ইতিহাসে যেমন আমরা আনি, হিটলারের ঘটনা, পাকিস্তানিদের, জার্মানি নাৎসিদের ঘটনা, পাকিস্তানিদের ঘটনা 71-এর 9 মাসে, তেমনি একইভাবে জুলাই আগস্টে যেটা হয়েছে সেই পাশাপাশি আওয়ামী লীগের বিগত কয়েক বছরে, প্রায় 1.5 দশকে গুমের ঘটনাগুলো, তো গুম নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এবং এই ঘটনাগুলো দলিল এজন্য থাকা জরুরি, হ্যাঁ, যাতে কোনো ঘটনা, আমরা চাই না যে কোনো কিছুই পুনরাবৃত্তি ঘটুক, এরকম নৃশংস আরেকজন ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশে আবার যাতে জন্ম না হতে পারে। এবং পাশাপাশি এই ঘটনাগুলো যে কতটা ঘৃণিত ছিল, মানে মানব ইতিহাসেও যে ঘৃণিত, শুধু বাংলাদেশের ইতিহাসেও না, তো এই ঘটনাগুলো তো দালিলিক একটা প্রমাণ দরকার। সেজন্য এই বিষয়গুলো অবশ্যই ডকুমেন্টেশন হওয়া জরুরি। এবং আমি পেশায় একজন সাংবাদিক হিসাবে বলতে পারি, জুলাই আগস্টে আমাদের গণমাধ্যমে তখন তো নিয়ন্ত্রিত অবস্থা ছিল, তারপরেও গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশনের ফুটেজগুলো এখনও আমরা দেখতে পাই কিভাবে পুলিশ গুলি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে পুলিশ বলছে যে গুলি করি, মরে একটা, মারে একটা, সরে একটা। মানে এই যে বলতেছে যে একটা গুলি করলে একটাই মরে আর বাকিগুলো সরে না, এই যে প্রমাণ, এগুলো কিন্তু আমরা এখন আমরা দেখতে পাচ্ছি অনলাইনে। সো এই দলিলগুলো এখন অবশ্য ডিজিটাল যুগ, এখন তো দলিল সংগ্রহ করার একটা ধরন পাল্টাবে।
আপনি যদি আমাদের সাহিত্যের দিক থেকে যদি আমরা যদি দেখি, আপনি ধরেন নেপালের কোন সেই মাচা থেকে আপনি চর্যাপদ আবিষ্কৃত হলো, সেই বাংলা ভাষার আদি গ্রন্থকার যদি আমরা ধরি, তো সেইটাও তো একটা ফরম্যাট, একটা রূপান্তর। এখন আবার এই আধুনিক যুগে এই সময়ে এসে এই নৃশংস ঘটনার, এই স্বৈরাচারের নৃশংস মানে কাজের ডকুমেন্টেশনগুলো দৈনিক পত্রিকার পাশাপাশি টেলিভিশন, অনলাইন এবং ইভেন সোশ্যাল মিডিয়ায় আবার যারা ফেসবুক লিখেছিল, স্ট্যাটাসগুলো লিখেছিল, সেটাও নিয়ে দিনলিপি হতে পারে। আমাদের আলোচক আবু আলম মোহাম্মদ শহীদ খান যেটি বলছিলেন যে আমাদের আসলে সংরক্ষণ করা, দালিলিক প্রমাণ রাখার একটু প্রবণতা কম রয়েছে। আমরা যদি বর্তমান সময়ে দেখি, অনেকেই বলতে চাচ্ছে 1947 থেকে বাংলাদেশকে এরকম একটি কথা বলতে চাচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা যখন বলা হয়, তখন এই মুহূর্তে দেখি যে পাকিস্তানের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ আমাদের একটা জায়গা। সেই জায়গায় কি আমাদের মুক্তিযুদ্ধের দলিল সংরক্ষণ একটু কম হয়েছে, বা কোনো বিষয় কি পরিলক্ষিত হচ্ছে আপনার কাছে? এখানে আমি যেটা বলতে চাই যে প্রথমে যে পাকিস্তানের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশের এখনো না, আমার যেটা মনে হইতেছে সেটা হলো যে এটা পুরোপুরি একটা কূটনৈতিক সম্পর্ক। আমরা এখন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 71-এর 16 ডিসেম্বরের পর থেকে পাকিস্তান আলাদা একটি দেশ, আলাদা একটি সত্তা, আলাদা একটা সার্বভৌমত্ব। তো সেই জায়গায় মানে আমাদের সাথে অন্যান্য অপরাপর রাষ্ট্রের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, পাকিস্তানের সাথে আমাদের একই কূটনৈতিক সম্পর্ক থাকবে। সেটা কোনো অবস্থাতেই সৌহার্দ্যপূর্ণ হিসাবে চিহ্নিত করা কিংবা শত্রু হিসাবে চিহ্নিত করতে আমি চাই না, এটা আমি চাই না। এক আর একটা বিষয় হলো যে আমরা জাতিগতভাবে কতটা সংরক্ষণ প্রিয় বলবো, কিংবা সংরক্ষণ যেই করার যে ব্যাপারটা, এটা আমাদের মজ্জাগত আছে কিনা। দেখেন, জাদুঘরের ধারণাটা তো কোথা থেকে এসছে? এখন আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, আপনাদের মনে আছে আমাদের নিশ্চয় যে ইরাকে যখন বাগদাদে যখন ন্যাটো বাহিনী মার্কিনরা যখন হামলা করলো, বাগদাদের সেই 1000 বছরের সভ্যতা, মানে যেটা ব্যাবিলন সভ্যতা, বাগদাদের যেই প্রাচীন পাঠাগার, সবচেয়ে সমৃদ্ধ, দুনিয়ার 5টি সমৃদ্ধ পাঠাগার ধরেন অন্যতম পাঠাগারগুলো বাগদাদ শহরে ছিল। তো ইরাক যুদ্ধের সময় সেই পাঠাগারগুলো কিন্তু ধ্বংস করা হয়েছিল, মানে সভ্যতাকে আমরা হাহাকার করতেছি। একইভাবে ফিলিস্তিনেও ধ্বংস করা হয়েছে। পাঠাগার কিংবা আপনি ধরেন সংরক্ষণ, জাদুঘরের ধারণাটা আমরা যেমন ইউরোপে এই ব্যাপারটা খুবই, যেমন আমরা জানি যে মোনালিসার একটা চিত্র এখনও সংরক্ষণ করা আছে 100 বছরের পর, 1000 বছরের পরেও। এরকম এখন সংরক্ষণ করার তো একটা ব্যাপার আছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার কথাও জাপানে সংরক্ষিত আছে, একইভাবে ইউরোপেও সংরক্ষিত আছে, আবার একইভাবে ফ্রান্সেও প্রচুর সংরক্ষিত আছে। তো সেই ষোড়শ লুইয়ের ঘটনা থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত এগুলো সংরক্ষণ করা আছে। এখন বাংলাদেশে আমাদের যেমন কিছুদিন আগে আবু আলম শহীদ ভাই বলতেছিলেন যে 15ই আগস্ট পর্যন্ত, তো 15ই আগস্ট ইস্যুটা আমি এই জন্য বললাম, ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্প্রতি ভেঙে চুরে একদম চুরমার করে দেওয়া হয়েছে। এটি একটি বিষয়, আমি ফিরবো এই বিষয়টি নিয়ে আপনার কাছে। জনাব শহীদ খান, আপনার কাছে জানতে চাই আরেকটু যদি ভিন্ন বিষয় বলি, শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা কেউ মুখেও আনবেন না। আজ সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, তিনি এই কথা বলেছেন। বিচার প্রক্রিয়া তো একটা অনেক লম্বা প্রক্রিয়া, নির্বাচনের সঙ্গে কি এর সম্পর্ক আছে কিনা? এটা সার্জিস আলম ভালো ব্যাখ্যা দিতে পারবে। তাকে আসলে জিজ্ঞাসা করা উচিত যে আপনি বিচার প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছেন এবং বিচার কতদিন ধরে হবে। ধরেন আমরা যে নৃশংসতা বা গণহত্যা অথবা আমরা যে গুম খুন নানান বিষয়ে, আয়নাঘর, অনেক বিষয় নিয়ে আলোচনা করছি না, তো এরকম মামলা তো শেখ হাসিনার বিরুদ্ধে 1000টা মামলাও হতে পারে, হয়েছে অলরেডি শত শত মামলা। তো আপনি যদি এখন বিচার করতে চান তাহলে তো একটা বিচারিক প্রক্রিয়া আছে, আপনার সময় নিতে হবে, সাক্ষী প্রমাণ হবে। আইসিটিতেও আপনি বিচার করতে পারেন, 1-2টা মামলা হয়তো খুব তাড়াতাড়ি বিচার হতে পারে। বাট যখন আইসিটির ট্রাইব্যুনাল কি বলেছে, আমাদের আসিফ নজরুল সাহেব হঠাৎ করে বলে ফেললেন না যে জুলাই মাসের মধ্যেই বিচার হয়ে যেতে পারে, তখন ট্রাইব্যুনাল কি বললো যে উনি তো এটা বলার কেউ না, কেন উনি আইন উপদেষ্টা কিভাবে একটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে আগেই আগাম, এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি এবং আমরা জানি যে আলম সাহেবরা যেটা বলছেন সেটা নিয়ে অনেক সন্দেহ, অবিশ্বাস এবং অনাস্থার সৃষ্টি হবে এবং অলরেডি হয়েছে। কারণটা কি, যে আপনি ডক্টর ইউনূসের অনেক কথা উনি বলেন। আপনি ডক্টর ইউনূস যখন ফিরছিলেন তখন অনেক কথার মধ্যে এটাও বলছিলেন যে বাংলাদেশে 14, 18, 24-এ নির্বাচন হয়নি এবং এই যে নির্বাচনগুলো ঠিকমতো হয়নি, যার ফলে তখনকার গভর্নমেন্ট ইলিগাল ছিল এবং তাদের নৈতিক ইয়াটা ছিল না। সুতরাং তার প্রধান কাজের মধ্যে একটা কাজ হচ্ছে নির্বাচন করা। তখন কিন্তু উনি তো জানেন
শেখ হাসিনারও বিচার হবে, বিচার হতে হবে, কিন্তু উনি তখন এই শর্তটা নিয়ে আলোচনা করেনি বা ওনার কাছ থেকে আমরা শুনছি না। এটা একটা দাবি হতে পারে বা একটা আলোচনা হতে পারে, বাট আপনি এই যদি উনার বিচার না হওয়া পর্যন্ত, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বা আর কারো বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। এবং এই কথা এটি কি রাজনৈতিক বক্তব্য, যে রাজনীতিতে অনেক ধরনের বক্তব্য দেয়া হয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখবার জন্য, কিন্তু এটার পিছনে কিছু আছে কিনা, হিডেন এজেন্ডাটা কি? আমরা অনেক সময় বলতে পারি হ্যাঁ এটা খুব রাজনৈতিক বক্তব্য, যাতে নেতাকর্মীরা উজ্জীবিত হয়, ওনারা যাতে সাপোর্ট পান, এটা হতে পারে, বাট এটার পিছনে হিডেন এজেন্ডা আছে কিনা এটা খুঁজে কি ধরনের হিডেন এজেন্ডা? হিডেন এজেন্ডা হলো ইলেকশন পিছাক, ইলেকশন পেছানো তো কেউ কেউ চাইতেই পারেন। ধরেন এখন বিএনপির কথা যদি আমরা চিন্তা করি, তারা ইলেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব হওয়ার পক্ষে আছে। কেন করতে চান? বিকজ তারা মনে করেন যে ইলেকশন হলে তাদের একটা স্লিম চান্স না, একেবারে ফ্যাট চান্স, অনেক চান্স যে তারা একটা সরকার গঠন করতে পারবেন। তো সুতরাং তারা একটা ইলেকশন তাড়াতাড়ি চান। এবং আমার কাছে সবসময় মনে হয়, আমার বটম লাইনটা হচ্ছে যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে একটি ভালো নির্বাচিত সরকার, ভালো নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার অনেক শক্তিশালী হবে এবং অনেক সমস্যার মোকাবিলা করতে পারবে। এখন আমাদের দেশে তো নানান সমস্যা আছে, সেই সমস্যার মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বল, এটা নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নাই। সুতরাং আমি ওই বিতর্কে যাচ্ছি না। সুতরাং অন্য যারা জামাতে ইসলাম, তারা একটু নির্বাচন দেরিতে চান, কারণ জামাতে ইসলামের ট্র্যাক রেকর্ড হচ্ছে যে 1942 সালে গঠিত হওয়ার পরে তারা কখনোই ক্ষমতা যেতে পারেনি। ইভেন পাকিস্তানের একটা ইসলামী প্রজাতন্ত্র, ওনারা সুন্না শাসন, ইসলাম শাসন কায়েম করছেন, ওখানেও তারা কখনো ক্ষমতা যেতে পারেনি। বাংলাদেশে তাদের ট্র্যাক রেকর্ড তেমন ভালো না, এবং এখনও তারা 10টা সিটও নাই তাদের, এরকম অবস্থা। সুতরাং তারা যত দেরিতে নির্বাচন হবে, যত রাজনৈতিক বাকবিতণ্ডা হবে, তত তাদের সুবিধা হবে, এটা তারা ভাবতে পারেন। আর নতুন দল, তারা তো কেবল আসলেন মাত্র, কত শুক্রবারে গেছে, এক সপ্তাহ হয়নি। সুতরাং তাদের কি অবস্থা হবে তারা তো এখনো জানেন না। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে যে জাতীয় নাগরিক পার্টি কি তাদের দল মাত্র গঠন হয়েছে, তারা দলকে সংগঠিত করবে, সেই জন্য তাদের সময় দরকার, নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে ছাত্ররাই আমাকে এই দায়িত্বটি দিয়েছে, নাকি ছাত্ররাই দেশ চালাচ্ছে, সেই জন্য হচ্ছে সময়টা বেশি জরুরি? সেই প্রশ্নের উত্তরটি আমি নিব। আমি একটু এহসান মাহমুদ জনাব আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন এই যে সংরক্ষণের বিষয়ে 32 নম্বরের কথা বলছিলেন, 32 নম্বর আমাদের মুক্তিযুদ্ধের একটা দালিলিক প্রমাণ, সেটিকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে আমরা দেখেছি, কি বলবেন? না, মুক্তিযুদ্ধের দালিলিক প্রমাণ আমি সেই দিকে যাচ্ছি না, সেটা অন্য আলাপ। আমি যেটা বলতে চাচ্ছি, শেখ মুজিবুর রহমানের বাড়ি 32 এসব নিঃসন্দেহে একটা ঐতিহাসিক বাড়ি। শেখ মুজিব 71-এ তার ভূমিকা বাংলাদেশের জন্য, বাংলাদেশের আরও যেই জাতীয় বীররা ছিলেন তাদের মধ্যে তিনি একজন, কোনো অস্বীকার করার উপায় নেই। এখন তারপর থেকে এই বাড়িটি কী হিসাবে বিবেচিত হতো, তারপর থেকে এই বাড়ি থেকেই কিন্তু বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বাড়ি থেকে বসেই পরবর্তীতে বাংলাদেশে একদলীয় শাসন টিকিয়ে রাখার জন্য নানা রকম করা হয়েছিল। এবং তারপর থেকে যে আওয়ামী মিথের দেবালয় হিসাবে ওই বাড়িটি গড়ে উঠেছিল। তো সেই জায়গায় এই বাড়িটি আমরা যদি সংরক্ষণের কথা বলছি, এই বাড়িটি ধ্বংস না করে দিয়ে আমরা তো ইতিহাসে ওই বাড়িটি তো ঘৃণিত বাড়ি হিসেবে আপনি রাখা যেতে পারতো, যে এই বাড়ি থেকে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, এই বাড়ি থেকে একদলীয় বাকশাল জন্ম হয়েছিল, সেই বাড়িতে একটা ঘৃণার স্তম্ভ হিসেবে আপনি রাখতে পারতেন। এই যে এখন একটি মবের নামে মবতন্ত্র তৈরি করা হচ্ছে দেশে, আপনি দেখবেন যে আমরা তো গণতন্ত্রের কথা বলি, কিন্তু এখন দেখবেন যে যেখানে বেশি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, এই লালমাটিয়াতে গত সপ্তাহে যে ঘটনাটি ঘটলো, 2 নারীর সাথে যে ঘটনা ঘটলো, তৌহিদি জনতার ব্যানারে যেটা করা হলো, আসলে তৌহিদি জনতা তো তারা সেখানে থেকে ধর্মপ্রাণ মানুষ নাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু পাশাপাশি এই তৌহিদি জনতা কারা এই বিষয়ে তো এই তৌহিদি জনতাদেরকে নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার, একবার দুইবার না, তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং তিনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তিনি সেটা না করে মবতন্ত্র, এতে করে হবে কি, মবতন্ত্র তৈরি হয়েছে দেশে, একটি মবের কালচারটা এখন আপনি দেশে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এখন সেই মবের পরিণতি গিয়ে হচ্ছে গিয়ে ওকে একটা পরিণতি ধানমন্ডি 32 ধ্বংস করা হয়েছে, আরও নানা কিছু হতে পারে। এখন বলা হচ্ছে যে তারা জাতীয় নানা রকম স্থাপনার কথা বলা হচ্ছে যে এগুলো কেন রাখা হবে, হ্যাঁ, কোনটা মূর্তি, কোনটা স্তম্ভ, কোনটা হচ্ছে আপনার শিরক করা, এই বিষয়গুলো তো সাংঘর্ষিক। এই বিষয়গুলো এখানে তারা আনার চেষ্টা করছে কারা, আমার মনে হয় এই জায়গাগুলোতে এখনো পরিষ্কার হাতে এবং শক্ত হাতে, মানে কতক্ষণ পর্যন্ত আপনি
বিক্ষোভ করার অধিকার সবারই আছে, কিন্তু কতক্ষণ পর্যন্ত বিক্ষোভ আর কতক্ষণ পর্যন্ত ধর্মীয় উস্কানি কিংবা কতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে উগ্রবাদীদের আস্ফালন, সেটা তো আপনার রাষ্ট্রকে আপনার সেটা চিহ্নিত করতে হবে এবং সেটা চিহ্নিত করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন সেটা পারছে কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু থেকে আপনি একটা শব্দ বললেন তৌহিদি জনতা, আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন নামে এগুলো হচ্ছে, একদম ছাত্র জনতা, তৌহিদি জনতা, যখন যেটা বলা হচ্ছে। আপনি একজন কথা সাহিত্যিক, আপনি লেখেন, আপনারা কি মনে করেন যে শিল্প সংস্কৃতির চর্চার ক্ষেত্রে আপনারা কোনো হুমকির সম্মুখীন হচ্ছেন? বইমেলায় আমরা কিছু ঘটনা দেখেছি। আচ্ছা, বইমেলার ঘটনাগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। 5ই আগস্টের পরে একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা এবার বইমেলার সময় যেটা বলেছি সেটা হলো, দেখেন আওয়ামী লীগ চলে গেছে তার মানে এই না যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে বাইরে চলে গেছে। আওয়ামী লীগের শেখ পরিবার পালিয়ে গেছে, আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, ডজন খানেক মন্ত্রী দেশের বাইরে নিরাপদে চলে গেছে, আর যারা আছে তারা কয়েকজন গা ঢাকা দিয়ে আছে, খুবই সংখ্যা নগণ্য কয়েকজনকে আপনি আটক করে জেলের মধ্যে রাখছেন। এখন সেই বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত ঝুলে আছে, সেই বিচারটা এখন পর্যন্ত যথাযথ মামলা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হচ্ছে না। আপনি তাদেরকে দিচ্ছেন হচ্ছে মানে গায়েবী মামলায় তাদেরকে আপনি আসামি করতেছেন। এখন এই বিচার নিয়েও তো প্রশ্ন দেখা দিবে। যদি আপনি সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিচার করতে চান, তাহলে তো এই মামলাগুলো যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে আগাইতে হবে। আমি এখন সেই জায়গায় আসি, তৌহিদি জনতার ব্যানারে বইমেলায় যা হয়েছে বা এখনো যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে, আওয়ামী লীগের যে একটা ন্যারেটিভ আছে, আওয়ামী যেই বয়ান এই দেশে, এখনও আমি বিশ্বাস করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে, 71-এর পরে, এবং এটা হলো গিয়ে দুইটা কারণে ঘটেছে। 71-এ যারা নেতৃস্থানীয় ছিল, যারা এখন ধরেন আমাদের সময়ে যারা বয়স 16 থেকে 30 বছর বয়সী, তারা এবার 24-এর গণঅভ্যুত্থানের সামনে ছিল, নেতৃত্ব দিয়েছিল, শহীদের সংখ্যা তাদের সংখ্যা বেশি। 71-এ ঠিক সেম ঘটনা ঘটেছিল। আপনি এখনকার যারা নতুন রাজনৈতিক দল গঠন করছে তারা দেখেন তাদের বয়স, সবার বয়স 23 থেকে 31-32-এর মধ্যে। তো এই যে এই 71-এ যারা ছিল তারা কিন্তু এই বয়সের মধ্যে ছিল, এবং তারা হচ্ছে কি 71 থেকে এই দীর্ঘ 2000 এই পর্যন্ত তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, এবং তারা তখন কালচারালি তারা সাউন্ড ছিল। এবং 60-এর দশকে বাংলাদেশে একটি বড় রেনেসা ঘটেছে, এবং পাকিস্তানি ঘটনা, পাকিস্তানের বিরুদ্ধে শোষণ বঞ্চনার বিরুদ্ধে যখন লড়াই হলো, সেটা তো ভোটের লড়াইই ছিল। পাকিস্তানের সাথে যেই মুক্তি সংগ্রাম যেটা হলো, সেটা তো 70-এর নির্বাচনের বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলো না বলেই তো তারা তখন নিজেকে স্বাধিকার আদায়ের লক্ষ্যে তখন মুক্তি সংগ্রামের ডাক দিল। তো সেই একটা জেনারেশন, তারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে নানাভাবে, আপনি শিল্প প্রতিষ্ঠান বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, শিক্ষকতা বলেন, বুদ্ধিজীবী শ্রেণী বলেন, বিশ্ববিদ্যালয়ের আমলা, শিক্ষক বলেন, সবাই সেই সময়কার স্বাভাবিকভাবে সেটা তাদের ন্যারেটিভের মধ্যে ছিল। হঠাৎ করে 24-এর বইমেলায়, 24-এর পরে, 5ই আগস্টের পরে তারা গা ঢাকা দিল একটা গ্রুপ নাই হয়ে গেল। তারা এখন বলা শুরু করলো আগেই ভালো ছিলাম। এই যে একটা গ্রুপ এখন তৈরি হয়েছে, যে আগেই ভালো ছিলাম গ্রুপ একটা তৈরি হয়েছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা দেখবেন 5ই আগস্টের পরে এখন কেন বৃষ্টি হচ্ছে, কেন আগেই তো ভালো ছিলাম, তা এরকম অভিযোগ করে আর কি। তো রাতে কেন কুয়াশা হচ্ছে, সকালে কেন রোদ দেখা যাচ্ছে না, এরকম তারা বলে। এখন তারা তো শুধু বসে নাই, আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরে আমরা কিছু জিনিস দেখেছি যে মানে পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে উস্কে দিয়ে নিজেরা জঙ্গি নাটক তারা সাজিয়েছে। এখন যে এই তৌহিদি জনতার সবগুলোই যে এই জঙ্গি নাটকগুলো, এই তৌহিদি জনতা নাটকগুলো, আমার ধারণা এর মধ্যে এই পালিয়ে যে আওয়ামী লীগের হাত আছে। এই তৌহিদি জনতা এরাই যে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমান, একটা অংশ এখানে ফাঁদে পড়েছে, আর একটা অংশ হচ্ছে কি এই যে আগেই ভালো ছিলাম গ্রুপের কারসাজি। অনেক ধন্যবাদ জনাব শহীদ খান। আপনার কাছে জানতে চাই, এই যে আগেই ভালো ছিলাম, এটা কি ন্যারেটিভ, একটা নতুন ন্যারেটিভ? না, এই বোধটা তো শুধুমাত্র 24-এর পরে হচ্ছে এরকম না, এটা 71-এর পরেও আমরা অনেক মানুষকে বলতে শুনেছি পাকিস্তান ভালো ছিল। আবার পাকিস্তান হওয়ার পরে মানুষদেরকে বলতে শুনে, মানে দাদাদের সময়ে নাকি আলোচনা হতো ব্রিটিশরাই ভালো ছিল। এই ভালো থাকার বিষয়টা তো নির্ভর করে যে জন আকাঙ্ক্ষাটা কি। তো জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আপনি 47-এর দেশ বিভাগের পরে জন আকাঙ্ক্ষা এক ধরনের, তখন দেখা গেল জন আকাঙ্ক্ষার সাথে পাকিস্তানি জান্তার যে শাসন সেটা মিলছে না। সেই কারণে মানুষ মনে করছিল আর তাহলে কি জন্য পাকিস্তান হলো, পাকিস্তান হওয়ার তো কোনো দরকার নেই। 71-এর পরে জন আকাঙ্ক্ষা কি ছিল? একটা স্বাধীন দেশ, গণতন্ত্র, আপনার মানে সমাজতন্ত্র। তখন সমাজতন্ত্র জন আকাঙ্ক্ষাটা কিভাবে বুঝবে? এটা তো একটা ভেগ, আমি বলবো যে টার্ম আর কি। কেউ বলছে আমার জনগণ এই বলছে, জনগণ এই চাচ্ছে, সব তো জনগণের উপরে। বর্তমান জনগণ আসলে কি চাচ্ছে? পলিটিক্যাল পার্টি যখন বলে জনতা এই চায়, তখন হলো তারা তাদের মতো করে বলে। জনতার আকাঙ্ক্ষা হলো তাদের আকাঙ্ক্ষা। আবার অন্যদিকে যখন বিবেচনা করবেন, পলিটিক্যাল পার্টি কিন্তু জনগণকে রিপ্রেজেন্ট করে যদি ভালো পলিটিক্যাল পার্টি হয়। সে বিএনপি,
বিএনপি যখন এটা বলে, বিএনপি কিন্তু তৃণমূল পর্যায়ে পর্যন্ত রিপ্রেজেন্ট করে, সুতরাং তারা জনগণের আকাঙ্ক্ষাটা বুঝতে পারে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আবার জন আকাঙ্ক্ষা নির্ধারিত হয় কিভাবে? যেমন জন আকাঙ্ক্ষা একটা কোটা আন্দোলন ছিল, তো জন আকাঙ্ক্ষা পরিণত হলো না স্বৈরাচারকে বিদায় করতে হবে, এক দফা তখন জন আকাঙ্ক্ষা হয়ে গেল। এবং সেই জন আকাঙ্ক্ষা কি? জন আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটা নির্বাচন হয়নি, 14, 18, 24 কোনো নির্বাচন হয়নি, আমরা একটা নির্বাচন চাই, এটা কিন্তু জন আকাঙ্ক্ষা। আমরা ডেমোক্রেসি চাই, এটা জন আকাঙ্ক্ষা। আমরা স্বাধীনভাবে চলাচল করতে চাই, জন আকাঙ্ক্ষা। নারীদের অধিকার চাই, এটা জন আকাঙ্ক্ষা। আপনি একজন নারী কোন দোকানে বসে সিগারেট খেয়েছে, তার জন্য আপনি একটা, এই যে উনি যেটা বলছেন যে এটা হতে পারে যে পতিত স্বৈরাচারের লোকজন জড়িত, অথবা তৌহিদি জনতার নামে। এই তৌহিদি জনতা কারা আরেকটু পরিষ্কার করবেন? এই তৌহিদি জনতা হচ্ছে কিছু মানুষ যারা সালাফিস্ট মুভমেন্টের সাথে যুক্ত এবং যাদেরকে অনেক ইসলাম সম্পর্কে অনেক ভুল বোঝানো হয়, তো তাদেরকে বোঝানো হয় যে এটাই করা তোমাদের দায়িত্ব, এবং তারা ওটাকে দায়িত্ব মনে করেন। এই রিঙ্কুরা কিন্তু সমাজে নতুন না, রিঙ্কুরা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু সরকারের দায়িত্ব, অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকার থাকবে, তাদের দায়িত্ব হচ্ছে রিঙ্কুদের থামানো, রিঙ্কুদের সমর্থন করা তাদের দায়িত্ব না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করছেন সেটাতে উনি আইনের অপব্যাখ্যা করছেন। আইনটা কি? আপনার আইনটা হচ্ছে যে আপনি কোন জায়গায় ধূমপান করতে পারবেন না, উন্মুক্ত জায়গা বা কোন জায়গায় ধূমপান করতে পারবেন না, সবার জন্য সমান ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যাতে উনি গেলেন না, উনি হঠাৎ করে ওখানে একটা আইনের অপব্যাখ্যা দিলেন, এবং পাশাপাশি আবার বললেন যে তারা নাকি নামাজ পড়তে যাচ্ছিল, এবং তারপরে আবার ওই নারীদের ব্যাপারে অনেক কথা বললেন। এখন ধূমপান নারী করতে পারবে না, পুরুষ করতে পারবে এরকম তো আপনি বলতে পারেন না। শিশুরা করতে পারবে, অন্যরা করতে পারবে না, এরকম বলতে পারেন না। সুতরাং আপনি আইনের মধ্যে থাকেন, আইনের ব্যাখ্যা দেন। কিন্তু এরকম ব্যাখ্যা দিলে হবে কি, ওই যে সোকল মব, এই তৌহিদি জনতা তো এসব কিছু না। ওদেরকে তৌহিদি জনতা বলে ওদেরকে কি একটা প্রশংসা বোধহয় করা হয়। আমি ওদেরকে তৌহিদি জনতা বলতেই চাই না। কিসের তৌহিদি জনতা? এরা হলো মব, এরা হলো মবের মূল্য তৈরি করছে। আগে একটা মগের মূল্য ছিল না, এরা মবের মূল্য তৈরি করছে। যে কোনো জায়গায় 20 থেকে 50 জন মানুষ জড়ো হয়ে যে কাউকে, আমি এখন এখান থেকে বের হওয়ার পরে আমাকে রাস্তায় ওনাকে, আপনাকে, সবাইকে আক্রমণ করতে পারে। তোমরা এত কথা যখন প্রচার হবে আর কি, এখন এই জিনিসটা প্রচারের সাথে সাথে তারা মব তৈরি করে আমাদের উপর আক্রমণ করতে পারে। এই মব তৈরি করতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের যারা রাজনীতিতে যুক্ত আছেন এবং আমাদের যারা সরকার পরিচালনা করছেন এবং যারা নতুন দল করছেন ছাত্ররা, তাদেরকে এইসব বিষয়ে পরিষ্কার কথা বলতে হবে যে দেশে আমরা একটা গণতন্ত্র চাই, শান্তি শৃঙ্খলা চাই, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনতে চাই, আইন শৃঙ্খলার উন্নতি চাই, রাতে যাতে মানুষ ঘুমাতে পারে, এবং মবের শিকার হতে চাই না, মবের মূল্যক বানানোর জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়নি। এইটা একটা পরিষ্কার কথা। সুতরাং এখন কিন্তু গত 6 মাসে আমরা মবের মূল্যকের কার্যক্রম দেখছি, এটা অবিলম্বে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার দায়িত্বটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের না। আমরা আলোচনা করতে পারি, কিন্তু দায়িত্ব তার, যিনি বসেছেন ওখানে, যিনি ঘোড়ার পিঠে উঠেছেন, ঘোড়া চালানো তার দায়িত্ব। আর রাষ্ট্রকে বলা হয় বাঘের পিঠে বসা, তো বাঘের পিঠে বসছেন ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা। সুতরাং বাঘকে নিয়ন্ত্রণ করে বাঘের পিঠ থেকে নামাও তাদের দায়িত্ব। সুতরাং কীভাবে তারা নিয়ন্ত্রণ করবেন, কীভাবে নামবেন, সেটা তাদেরকে ঠিক করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, দ্রব্যমূল্যের উন্নতি হবে, এবং মানুষ যে প্রত্যাশিত নির্বাচন চায় সেটিও আমরা দ্রুতই পাবো। সবাইকে অনেক ধন্যবাদ।